শেষ মুহূর্তের প্রচার প্রচারণা, উত্তপ্ত বাক্য বিনিময়, তৃণমূলের মা মাটি মানুষের রাজনীতি, বিপরীতে বিজেপির অতিরাম ভক্তি, সবকিছু মিলিয়ে জমজমাট পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মাঠ। তবে এই নির্বাচনটিকে বুঝতে আমরা আরও ভালো করে জানতে চাই পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন নিয়ে ভাবনা, রাজনৈতিক দর্শন কিংবা এই রাজ্যের রাজনীতির গতি প্রকৃতি। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। ম্যাম, আপনাকে স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ম্যাম, শুরুতেই যেটি জানতে চাই যে এবারের যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের, সেটি নিয়ে আসলে পশ্চিমবঙ্গের মানুষের আগ্রহ কেমন, বা যদি ভোটের রাজনীতি বাদও দেই, তারা আসলে জাতিগতভাবে কতটা রাজনীতি সচেতন বলে মনে করেন? দেখুন, বেঙ্গল বা পশ্চিমবঙ্গ এটা সবসময় খুবই রাজনৈতিকভাবে সচেতন। আমরা যদি ব্রিটিশ পিরিয়ডেও দেখি, জাতীয়তাবাদ আন্দোলন, এগুলো সবে কিন্তু বেঙ্গল থেকে স্টার্ট হয়েছে। সো সেই জায়গাটার থেকে বাংলাদেশের মানুষ যেভাবে রাজনীতি নিয়ে খুবই সচেতন এবং রাজনীতি নিয়ে তারা আলাপ আলোচনা করে, এবং সেরকমই আপনি পশ্চিমবঙ্গেও একই ধরনের পরিস্থিতি আমরা দেখি। এবং আপনি যদি পত্রপত্রিকাও লক্ষ্য করেন, এর মধ্যে যদি ঘেঁটে থাকেন, তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গ থেকে অনেকেই মাইগ্রেন্ট হিসাবে তারা ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে যে কাজ করতো, ওরা সবাই এই ভোটের জন্য ফেরত আসছে এবং ভীষণভাবে প্রচারণা চলছে। এবং এটা নিয়ে ধরেন টেলিভিশনে, পত্রপত্রিকায় অনেক কিছু লেখালেখি হচ্ছে। খুবই একটা হিটেড একটা কনভারসেশন চলছে সব দিকে, আমরা সেটাই লক্ষ্য করছি। ম্যাম, এই যে আগ্রহ মানুষের, বা এই যে বিভিন্ন বাংলায় ফেরত আসা বিভিন্ন জায়গা থেকে যারা কাজ করতে গিয়েছিলেন, তো এটিতে আসলে ইঙ্গিত করে যে তাদের ভোট নিয়ে আগ্রহ তুঙ্গে। কিন্তু আমরা তো দেখেছি যে 15 বছর ধরে তৃণমূল শাসন করছে বাংলা, এবং গতবারের নির্বাচনেও যদি দেখি যে তারা 215টা আসন পেয়েছে, সে জায়গায় বিজেপি 77টি আসন পেয়েছে। এবার এই যে গণমানুষের জোয়ার, এটি কি আসলে কোনোভাবে ইঙ্গিত করে যে আসলে নির্বাচনে একটি ক্ষমতার পালাবদল হলেও হতে পারে? মানে আমি আসলে সরাসরি এটি জানতে চাচ্ছি যে এবারের নির্বাচনে কোনো অঘটন ঘটার সম্ভাবনা দেখেন কিনা, যেটিকে ভারতীয় গণমাধ্যম বলছে যে না, বিজেপি এবার জিততে পারে কোনো না কোনোভাবে। কারণ আমরা একটা দীর্ঘ সময় বামকে দেখেছি, তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল, কংগ্রেস অল্প কিছু সময় ছিল। তো এইবার আসলে কোনো এই স্রোতের বিপরীতে কোনো কিছু হওয়ার সম্ভাবনা দেখেন কিনা? দেখুন, নির্বাচনে তো শেষ পর্যন্ত আমরা আসলে প্রেডিক্ট করতে পারি না, এবং কিন্তু যেটা আমার মনে হয়, বিজেপি হয়তো বেশি আসন পেয়ে যাবে গেলবারের তুলনায়। কারণ তারা বোধহয় 88 সিটস পেয়ে গেছিল গতবার, 3 থেকে 88 এরকম ধরনের একটা জাম্প ছিল বিশাল বড়। এইবার আমার মনে হয় হয়তো তৃণমূলের আসন কমতে পারে। একটা তো অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর সবসময় কাজ করে, কিন্তু ওরাই হয়তো টিকে যাবে। আমার এইটা, দিস ইজ মাই রিডিং অফ দ্য সিচুয়েশন। ম্যাম, এই টিকে যাওয়ার কারণটা কি আসলে তৃণমূল সত্যিভাবে রাজনৈতিকভাবে হোক, বা জনপ্রিয়তার জায়গায় হোক, জনসমর্থনের জায়গায় এগিয়ে থাকা, নাকি এখানে আসলে আপনি বিজেপির এক ধরনের ঔদাসীন্য দেখেন যে বিজেপি আসলে বাংলার রাজনীতি নিয়ে ততটা সিরিয়াস না যতটা অন্যান্য জায়গায়, যদি উত্তরপ্রদেশের কথা ভাবেন বা অন্য কোথাও? মানে এই তৃণমূলের যে এগিয়ে থাকার প্রেডিকশনটি অনেকেই করছেন, এই তৃণমূলের ইউএসপিটি আসলে কি? আমি একটু যোগ করি এখানে যে গেল বছর কিন্তু আমরা দেখেছি যে নন্দীগ্রামে যে শুভেন্দুর কাছে মমতা হেরে গিয়েছেন, শেষ পর্যন্ত তিনি উপনির্বাচনে জয়ী হয়ে স্বাস্থ্যমন্ত্রীও হয়েছেন এবং মুখ্যমন্ত্রীও হয়েছেন। তো ওই যে ওনার হেরে যাওয়া, এবং এবারও ভবানীপুর আসনে মমতা এবং শুভেন্দু লড়াই করছেন, বা আপনি কি কোনোভাবে এটি বিশ্বাস করেন কিনা যে বিজেপি গত কয়েক বছরের তুলনায় এই ইলেকশনটিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছে, বা আরেকটু গুরুত্ব দিচ্ছে, বা তাদের যে এই যে জিততে না পারা, সেটি কি তাহলে উদাসীনতার কারণ কিনা বাংলা নিয়ে বিজেপির বা কেন্দ্র সরকারের? দেখুন, আমার মনে হয় না যে বিজেপি কোনো রাজ্যে তাদের উদাসীনতা আছে। তারা কিন্তু খুব আপবিট এবং তারা সেভাবে প্রচারণা করছে। আপনি যদি লক্ষ্য করেন, 2 দিন আগে তারা যে উইমেন রিজার্ভেশন ভোটটা আনতে চেয়েছিল, সেইটা কিন্তু নারীদের ভোটের ব্যাপারটা নিয়ে, এবং হঠাৎ করে তারা একটা স্পেশাল সেশন ডেকে, যে এই সময় ধরেন নির্বাচন চলছে, সেই সময় এরকম একটা করা একটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। মানে চেষ্টা করা আসলে ব্যর্থ হয়েছে, সেটা ব্যর্থ হয়েছে। কিন্তু এই যে ওদের চেষ্টা করা, সেটা একটা বড় তাদের চেষ্টা ছিল। দেখেন, এসআইআর কিন্তু হয়ে থাকে, এমন না যে এটা ইজ অ্যান এক্সেপশন, ভারতবর্ষে এটা হয়ে থাকে। তো
এই সময় পার্টিকুলারলি যখন নির্বাচন চলছে সেই সময় এসআইআরটা কন্ট্রোভার্সিয়াল বা খুবই আলোচিত হলো। কন্ট্রোভার্সিয়াল, এবং যেই জায়গাটাতে এখানে কিন্তু এআইও ব্যবহার করা হচ্ছে এবং লজিক্যাল কন্ট্রাডিকশনের একটা কথা বলা হচ্ছে, যেটা অন্যান্য জায়গায় কিন্তু এই লজিক্যাল কন্ট্রাডিকশনের কথা বলা হয় না। আসামে এটা বলা হয়নি। এবং আপনাকে আমি যে একটু বলি, ধরেন একজনের নাম পার্বতী দত্ত, বিয়ের পরে হয়তো তার নাম হয়ে গেছে পার্বতী দাস, এরকম যদি আমি একটা উদাহরণ বলছি, বা পার্বতী অন্য কিছু হয়ে গেল, সারনেম একটা বদলে গেছে, এখন আপনি এআইতে এটা ফেলেন, সেই লজিক্যাল কন্ট্রাডিকশনে এটা তো এটা হতে পারে না, ইয়েস নো, এই যে আপনি বাইনারির মধ্যে ফেলে দিচ্ছেন, তার মধ্যে দিয়ে কিন্তু সে মানুষটি বা সে নারীটি বাদ পড়ে যাচ্ছে। এরকম বহু দেখা যাচ্ছে যে ছেলে ভোটার লিস্টে আছে, ওয়াইফ আছে, কিন্তু হাজব্যান্ডের নাম নেই। এরকম ওরা 2002 সালে ওরা নির্বাচনে ওদের ভোটার লিস্টের নাম ছিল, এখন তারা খুঁজে পাচ্ছে না। সেই এখন ভোটার লিস্ট থেকে বাদ পড়াটা তো শুধু একটা ব্যাপার না, এটা শুধু ভোট থেকে তারা বাদ পড়ছে তা না, সাথে সাথে যেটা হয় কি তাদেরকে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় ইলিগাল ইমিগ্রেন্টস বলে। সো এটা একটা খুবই ভয়াবহ ব্যাপার তাদের জন্য। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি, আপনি কি একটু আগে আমি বলছিলাম যে অনেকেই ভারত মানে বেঙ্গলে ফেরত আসছেন, মাইগ্রেন্টসরা যারা আছে, মাইগ্রেন্ট লেবার, ইন্টারনাল মাইগ্রেন্টস যারা, তারা এটা নিশ্চিত করার জন্য যে তাদের ভোটার লিস্টের নাম আছে। এবং আরও আছে কিছু ব্যাপার, দেখেন অনেকগুলো এরিয়া থাকে যেখানে ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেটিক কারণে হয়তো এরোশন হয়ে গেছে বা ঘর বাড়ি পুড়ে গেছে, তখন তো মানুষ যখন সরে যায়, ওরা তো আর তাদের কাগজপত্র নিয়ে দৌড়ায় না, তাদের সেই জায়গাগুলোতেও তো তাদের কাগজপত্র নেই। সো এবং এই নির্বাচনের মধ্যে আমরা একটা জিনিস, বিশেষ করে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, ঘুষপেখিয়া। ঘুষপেখিয়া মানে যারা কোনোভাবে ঢুকে গেছে, ইন্ট্রুডার, এবং সেখানে বাংলাদেশি, রোহিঙ্গা এদের নামই বারবার এসে যাচ্ছে। সো এগুলো খুবই আশঙ্কাজনক ব্যাপার আর কি। এটা কিন্তু আসলে মমতা ব্যানার্জিও বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলছেন যে এই যে এসআইআর যেটি, সেটিকে মানে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘুদের, এবং তিনি বলছেন যে এটি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, এবং তিনি সীমান্ত পার হয়ে যারা আসছেন এরকম একটি কথা বলছেন যে এই মানুষগুলোকে ট্যাগ দেওয়া হচ্ছে যে এরা বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন, এই ধরনের কথাবার্তা। ইন্টারনাল মাইগ্রেন্টস আছে, তাদেরও আসছে। এবং দেখেন এই শব্দগুলো খুবই কমিউনাল, কতগুলো শব্দ ব্যবহার করা হচ্ছে। আমরা যদি দেখি, মানে ইন্ডিয়ার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখি ওখানে ডেমোগ্রাফিটা আপনি যদি দেখেন, ওয়েস্ট বেঙ্গলে মুসলিম পপুলেশন হলো 27%। সো ওখানে সেকেন্ড লার্জেস্ট স্টেট যেখানে মুসলিমরা এত মেজরিটিতে আছে, সেই জায়গাটাতে এটা খুবই একটা, এবং ঠিক এই সময় এসআইআরটা হওয়া, ধরেন এখানে যদি বিজেপি এসে যেতে পারে, তাহলে ইন্ডিয়ান পলিটিক্স কিন্তু একদম ভিন্ন প্রেক্ষিতে চলে যাবে, অ্যান্ড ইন্ডিয়ান স্টেটের চরিত্রও কিন্তু পাল্টে যাবে, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য ফ্রন্টিয়ার স্টেট যারা বিজেপিকে ঠেকা দিয়ে রেখেছে। বা গেরুয়া শিবিরের এই আধিপত্যটা বাংলায় ওই রকম দেখা যাচ্ছে না অন্য জায়গায় যতটা যাচ্ছে। আমরা সাম্প্রতিক সময় অনেকগুলো দেশেই দেখেছি যে রাষ্ট্রযন্ত্র বা একটা রাজ্য সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলনের যে একটা প্রেক্ষাপট তৈরি হয়, বিশেষ করে 24, 25, 26 এই মুহূর্তে। আমরা যদি ভারতের একটি উদাহরণ টানি, পশ্চিমবঙ্গের, আপনি জানেন যে আরজিকর হাসপাতালে যে ইন্টার্ন নারী চিকিৎসকের মর্মান্তিক পরিণতি, এবং ওই সময়ে কিন্তু মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাজ্যের মানুষের যে ক্ষোভ, এটির বিচার প্রক্রিয়া, তদন্ত এবং সব কিছু নিয়ে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে রাজ্য সরকারের সাথে একরকম একটা দ্বন্দ্বের জায়গায় চলে গেছে, যে একটা ম্যাস পপুলেশন, যে তারা আসলে আন্দোলন করছে, তারা বলছে যে এইখানে সরকারের ব্যর্থতা আছে, তদন্ত ঠিকমতো হচ্ছে না, এরকম নানান কিছু। এবং সেখানে এক ধরনের কিন্তু রাজ্য সরকার পতনেরও আমরা দাবি দেখেছি শুরুর দিকে, যদিও সেখানে বিজেপি জয়েন করে পরে। কিন্তু আমার প্রশ্নটি ভিন্ন জায়গায়, যে রাজ্য সরকারকে নিয়ে বলা হয় যে ওই পরিস্থিতিতে রাজ্য সরকার যেভাবে পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করেছিল, সেটি অনেকখানি জনগণের ম্যান্ডেট পূরণ করতে তারা পারেনি, তারা ঠিকমতো বিচার করেনি, বা একটা ধামাচাপা দেয়, যেটা ভারতীয় গণমাধ্যম বলে। এবং আমার প্রশ্ন দুই জায়গায় এখানে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে এই যে যাকে আমরা তিলোত্তমা বলছি, সেই ভুক্তভোগী নারী, তার মা এবার ইলেকশন করছেন পানিহাটি থেকে। তার যে নির্বাচনে মানে টিকিট নিয়ে নির্বাচন করা, তাহলে তো একটা ইঙ্গিত করে যে এই বড় ঘটনার একটা ইম্প্যাক্ট আসলে আছে ভারতীয় রাজনীতিতে। আরজিকরের এই ঘটনা কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইম্প্যাক্টফুল কিনা, শুধুমাত্র ওই ওনার নির্বাচনে দাঁড়ানোর প্রেক্ষাপটটি বাদ দিলে?
তো দেখুন, নির্বাচনে যে দাঁড়িয়েছেন উনি ওটা ইম্প্যাক্টফুল, তো এটাকে তো আপনি পজিটিভলিও দেখতে পারেন। নিশ্চয়ই ম্যাম, পজিটিভলি এভাবে দেখতে পারেন যে এর পরেও কিন্তু রাজ্য তাকে অ্যালাউ করেছে, ইলেকশন কমিশন তাকে অ্যালাউ করেছে। এটা নিয়ে তো তৃণমূল থেকে বা টিএমসি থেকে তার বিরুদ্ধে কোনো ধরনের আপত্তি তোলা হয়নি। আমি তো প্রথমেই বলেছিলাম একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকে। আপনি প্রায় 15 বছরের অধিক সময় এখানে আছেন ক্ষমতায়, সেখানে এরকম ধরনের বড় ছোট অনেক ঘটনাই ঘটতে পারে। কিন্তু ইলেকশনের ঠিক আগে কিন্তু এ মানুষের কাছে কতগুলো ইস্যুস বড় হয়ে দাঁড়ায়, মানে এই ঘটনাগুলোকে তারা রাইট আই আন্ডারস্ট্যান্ড আপনি যেটা বলছেন সেগুলোকে তাদের কাছে ওগুলো ক্রিটিক্যাল থাকে। তো এই ঘটনাগুলো কি সেন্টারে ঘটেনি? এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। বিজেপি সেই জন্য আমি বলেছি ভোট কমে যেতে পারে, হয়তো বিজেপির ভোট বাড়তে পারে, কিন্তু অল্টারনেটিভ হিসাবে বিজেপি আপনাকে কি অফার করছে সেটাও তো আমাকে দেখতে হবে, তাই না? আপনি কী ধরনের ওদের রাজনীতিতে যে বিভাজনগুলো আছে, আপনি একটু মিডিয়ার কথা বলছিলেন যে মিডিয়া এগুলোকে বলছে, মিডিয়া তো পুরোপুরি রাষ্ট্রযন্ত্রের হাতে। দেখেন এনডিটিভির মতো চ্যানেল তারা সরকারের হাতে। ভারতীয় মিডিয়া কিন্তু পুরোটাই কন্ট্রোল করছে বিজেপি কিংবা তাদের লোকজন। এনডিটিভি তো এখন আদানি গ্রুপের। সো এইগুলো তো এই ধরনের ন্যারেটিভ তো আমরা পাবই। দেখেন বিজেপি একটা জায়গার কথা বলে, সেটা হলো এমপ্লয়মেন্টের জায়গা। আপনি যদি ডেটা দেখেন তাহলে আপনি দেখবেন যে পুরো ভারতবর্ষে ওভারঅল লার্জার ফ্রেমে আমরা যদি ফেলি ইন্ডিয়ান স্টেটগুলোকে দেখি, এখানে মানে আনএমপ্লয়মেন্টটা সেকেন্ড আছে, তার মানে অনেক কম, অন্যান্য মানে রাজ্য থেকে অনেক কম। সো সেই জায়গাটাতে তো আমরা কথা বলতে পারি না যে এই এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্টের জায়গাটা। মমতা ব্যানার্জি নিজেরও একটা ইমেজ আছে, এবং অনেকেই বলছে যে কি মমতা ব্যানার্জি যদি এবার জিতে যান তাহলে উনি কিন্তু নেক্সট ইলেকশনে অপোজিশনের প্রাইম মিনিস্টারের ক্যান্ডিডেট হতে পারেন। সেটা পশ্চিমবঙ্গের জন্য একটা বড় জিনিস, সেই জায়গাটাও আছে। এবং মমতা ব্যানার্জি কিন্তু একদম মাঠের থেকে উঠে এসেছেন, ওনার রাজনীতি কিন্তু অনেকে করাপশনের কথা বলে টিএমসি, কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে কেউ বলতে পারে না যে উনি ব্যক্তিগতভাবে করাপ্ট, সেটা বলতে পারে না, সেই জায়গাটাও আছে। সো ডেভেলপমেন্ট তো হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে। আমি তো এমপ্লয়মেন্ট কথা আপনাকে বললামই, বেকারত্ব মানে সেকেন্ড এই স্ট্যাটটা তো আসলে গুরুত্বপূর্ণ যে এত কিছুর মধ্যে তারা যে এটি দূর করতে পেরেছে। এবং আমরা রিসেন্টলি দেখলাম কিন্তু যে কেন্দ্র সরকার ওই যে বেকারদের জন্য একটা যুব শক্তি ভাতার মতো, না সেটাও আছে, না নারীদের আছে লক্ষ্মী ভান্ডার, যেটা একটা নারীকে হয়তো টাকা দিয়ে দিচ্ছে তার হাতে দাঁড়িয়ে। অনেকে আবার এটা নিয়ে এই কথাটাও বলতে পারে, বলে দ্যাট আমরা চ্যারিটি চাই না, চ্যারিটি চাই না, বরঞ্চ আমরা কাজ চাই। সেটাও সেদিকেও যেরকম আপনি যুক্তি, এটা অনেকটা আমাদের রিজার্ভেশনের মতো আর কি। যখন আমরা মেয়েদের জন্য বেশি সিটের কথা বলি, অনেকে বলে এটা রিজার্ভ সিট না হয় ডাইরেক্টলি ইয়েতে না থাকে না কেন। বাট আমি এরকমও অনেক নারীদেরকে শুনেছি যে 1500 টাকা ওদের জন্য অনেক, এটা বা অনেকে 1700 টাকার কথা বলছে। তারপরে ছোট ছোট স্কুলে বাচ্চাদেরকে যে সাইকেল দেওয়া হচ্ছে সেটাও একটা বড় জায়গা। সো এই লক্ষ্মী ভাণ্ডার যেটা আছে, ধরেন মেয়ে একটা নারীকে 1500 টাকা দেওয়া হচ্ছে গ্রামে, যার এবং তার কাছে তার নামেই জিনিসটা পৌঁছাচ্ছে। সো সে তো আর সেটা নিয়ে বসে থাকছে না, সেটা নিয়ে নিশ্চয়ই আরও কিছু হয় ইনভেস্টমেন্ট করছে, না হয় সংসারে দিচ্ছে, কিংবা স্বনির্ভরতা, এই জায়গাগুলো তো তৈরি হচ্ছে, তাই না? সো এটা তো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমি একটু আগেও এই কথাটা বলছিলাম, ধরুন ভদ্রলোকের ব্যাপারটা যদি আমি বলি, আরবান মিডল ক্লাস যেটা, সেখানে অফকোর্স আপনি বলতে পারেন এখন যেহেতু একটা লিবারেল আমরা বলি ইকোনমিক অর্ডার, সেখানে কর্পোরেট সেক্টর একটা বড় সেক্টর, তারা হয়তো বিজেপিকেই ভোট দেবে, সেই জায়গাটা আছে। কিন্তু সেটার সংখ্যাও আপনাকে দেখতে হবে, পরিসংখ্যানটা কতটুকু, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাট যারা
এমনি ইন্টেলেকচুয়াল শিক্ষিত মিডল ক্লাস, এবং বেঙ্গলেই কিন্তু এই কনসেপ্টটা আছে, শুধু ভদ্রলোকের কনসেপ্টটা। এবং আমরা যদি এখন ভদ্র মহিলার কনসেপ্টও নিয়ে আসি, তারা কিন্তু একটা intellect মানে তাদের মধ্যে তারা আছে, একটা ma'am. নন কমিউনাল শক্তি, True, এটা true, ma'am. সেকুলার তারা একটা উগ্রবাদী জায়গা। কোনো বা কট্টরপন্থায় তারা অতটা হয়তো আস্থা রাখেন না বা রাখেন না, নাই তারা আমরা দেখছি। রাখেন না, মানে এটা Exactly. ধরেন একটা বড় ব্যাপার থাকে যে তারা সেই জায়গাটাতে, ইট ইজ আ কমিউনাল পলিটিক্যাল পার্টি, Yes, এরা ma'am. তো হিন্দুত্বের উপরেই নিজেকে ভিত্তি করে এরা এগুচ্ছে। তারা তো বলছো যে এত বছর বামেদের সুযোগ দিয়েছেন, কংগ্রেসের সুযোগ দিয়েছেন, এবার রামেদের সুযোগ দেওয়া হোক। ম্যাম, আরও একটা জিনিস যেটা জানতে চাই, সেটি হচ্ছে আমরা মার্কিন নির্বাচনের ক্ষেত্রে এটি দেখেছি, ইউএস ইলেকশনের সময়ও, বা ওদের রাজনীতিটি আরও বেশি প্রবল হয় যে কথার যে যুদ্ধ থাকে, যে একজন আরেকজনকে কথা দিয়ে যে কুপকাত করার যে বিষয়টি। এবার আমরা এবারের প্রচারণায় দেখলাম যে মাছ ভাত নিয়ে প্রচুর কথা হচ্ছে, অর্থাৎ এই যে বাঙালির খাবার মাছ ভাত। তো বিজেপি অভিযোগ করছে যে বাংলার নাকি নিজের মানে পশ্চিমবঙ্গের মাছ উৎপাদন করার ক্ষমতা নেই, তারা আরেক জায়গা থেকে মাছ কিনে এনে খাওয়াচ্ছে। আবার মমতাও সেখানে ওই মাছের উত্তরই ওরকম করে দেওয়ার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেসের এই যে একটা তারকা সমৃদ্ধ একটা ইলেকশন ক্যাম্পেইন তারা করেছে, বা তাদের এই যে মাছ নিয়ে বাঙালিয়ানার যে নানান জিনিসপত্র নিয়ে তারা যে কথাটা বলে, আপনি কোনোভাবে দেখেন কিনা যে বিজেপি যেহেতু একটা হিন্দুত্ববাদী রাজনীতি করে, বাঙালির সংস্কৃতির সাথে তারা অতটা ওতপ্রোতভাবে জড়িত না, বা তারা ওই সংস্কৃতিটাকে অতটা প্রাধান্য দেয় না বলে কি আসলে পশ্চিমবাংলায় তৃণমূলের জনপ্রিয়তা একটু বেশি? মানে উদাহরণস্বরূপ যেমন মমতাকে অনেকেই দিদি বলেন, দিদি শব্দটা তো আসলে বাঙালি একটা সম্পর্কের জায়গায়। তারপরে এই যে মাছ ভাত নিয়ে যে পরিমাণ একজন আরেকজনকে কথা বলছে, তো এখানে কি আসলে তৃণমূলের সাথে এই যে বাঙালি সংস্কৃতির বিভিন্ন কালচারাল সাইটে যোগ দেওয়া মানুষগুলো, তাদের যে সমর্থন, সেগুলোকে কি তৃণমূলকে বিজেপি থেকে কিছুটা এগিয়ে রাখে কিনা সংস্কৃতির ওই জায়গা থেকে? এই সংস্কৃতির দেখুন, আমার সেটা মনে হয় একটা খুব স্ট্রংলি, বিকজ এটা আমি অনেকের সাথে কথা বলছিলাম, আমার ইন্ডিয়ান বন্ধুবান্ধবদের সাথে যারা কলকাতায় আছে এবং ওখানকার ইউনিভার্সিটিগুলোতে ধরেন লিডিং ইন্টেলেকচুয়ালস হিসেবে আমরা তাদেরকে ধরি, সেটাই বলছিল যে এরা তো আমাদের কুইজিনই বদলে দিতে চাচ্ছে এবং মাছ খেতে দেবে না। সো এই বেঙ্গলের যে সেকুলার কালচার, এবং এই কথাটা কিন্তু আগেও মমতা ব্যানার্জি বলেছিলেন যে বিজেপি বেঙ্গলকে বুঝে না, বাংলাকে বুঝে না। সো ওই জায়গাটা আমরা দেখি, এবং সংস্কৃতি তো ধরেন আমাদের একটা বড় জায়গা, এটা বাংলাদেশেও আমরা দেখি যে আমাদের কালচারাল, আমরা কিছুদিন আগে আমাদের পয়লা বৈশাখ হলো, মানে এই যে ফেস্টিভিটিগুলো, কালচার, আমাদের নিজস্ব জাতীয়তাবাদ তো ভীষণভাবে কালচারাল। সো এই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ওই সিনক্রেটিক এলিমেন্ট তো সবসময় বেঙ্গলের ছিল। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সময় দেওয়ার জন্য। পরে নিশ্চয়ই আবার কখনো কথা হবে এসব বিষয়ে। ধন্যবাদ, থ্যাংক ইউ।